স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদি। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে প্রায় ১ বছর ধরে। এই একই বছর দেশটিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কমেছে প্রায় ৯৬%। আজ আমাদের আলোচনার বিষয় আমিরাতে জনশক্তি রপ্তানি। এই নিয়ে আমার সাথে কথা বলতে শুরু রয়েছেন সাদিয়া ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান এবং রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর প্রোগ্রাম ম্যানেজার মেরিনা সুলতানা। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখিনি একটি প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাত গত ১ যুগ ধরে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন পূরণের দেশ এটি। বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়ার দরজা একের পর এক বন্ধ হয়ে গেলে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই খাতকে টিকিয়ে রেখেছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সে দেশে বিদেশি শ্রমশক্তির সমতা আনার অজুহাত দেখিয়ে গত বছরের অক্টোবর থেকে প্রায় বন্ধ হয়ে যায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ। আমিরাতে বাংলাদেশ থেকে বড় আকারের জনশক্তি রপ্তানি শুরু হয় ২০০৭ সাল থেকে। ২০১২ সালে আমিরাতে জনশক্তি রপ্তানি বেড়ে দাঁড়ায় ২,১৬,০০০-এ। ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আমিরাতে নিয়োগ পেয়েছিল ২,১৪,০০০ বাংলাদেশি শ্রমিক। কিন্তু অক্টোবর থেকে ভিসা দেয়া বন্ধ হলে ধস নামে জনশক্তি রপ্তানি খাতে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি নেমে আসে ৯,৫০০-এ। বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের দাবি, সরকারের একগুঁয়েমির কারণে বন্ধ এই শ্রমবাজার খোলার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাদের। আমি গ্রাউন্ড ওয়ার্ক করতে পারি, বেজ ওয়ার্ক করতে পারি, পলিসি লেভেলে বসা কথা বলার এগুলোর জন্য তো হচ্ছে মন্ত্রণালয়। তবে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বলছে সরকারি পর্যায়ে প্রচেষ্টা চলছে। জনশক্তি নেওয়াটা ওই দেশের ব্যাপার। এখন তারা যদি এটা পজিটিভলি ওপেন না করে তাহলে আমাদের দিক থেকে আমরা পার্সু করতে পারি, সেই পার্সুয়েশনটা আমরা রেগুলার করে যাচ্ছি। এখন তারপরে যদি তারা তাদের দিক থেকে নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলেই শুধু ওপেন হবে আর কি। তিনি জানান, শ্রমিক নিয়োগের চুক্তি অনুসারে প্রতি ৩ মাসে একবার ২ দেশের যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরকার চাইলেও আমিরাত সরকার সাড়া না দেয়ায় গত ১ বছরে এই কমিটির কোনো বৈঠক হয়নি। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান এবং মিস মেরিনা সুলতানা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব নোমান, প্রথম প্রশ্ন আপনার কাছেই শুরু করা যাক। আমাদের প্রতিবেদন দেখলাম যে প্রায় ১ বছর ধরে সংযুক্ত আমিরাত, যেটা বাংলাদেশের একটি প্রধান জনশক্তি বাজার, সেখানে শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে এবং যেটা আমরা দেখেছি গত বছরের চেয়ে এটা জনশক্তি রপ্তানি ৯৬% কমে গেছে ওই একটা পার্টিকুলার দেশে। এখন আপনি যদি একটু বলতেন আমাদের সর্বশেষ অবস্থা কি, স্ট্যাটাস কি, এখন কেন বন্ধ আছে বা সেটা সামনে কি আদৌ এই মার্কেটটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ শামীম ভাই আপনাকে। আমরা একটা প্রতিবেদনই দেখলাম আসলে যে ওইখানে সমস্যাটা তুলে ধরা হয়েছে এবং কি কারণে বন্ধ হয়েছে সেটা ওইখানে মেনশন করা হয়েছে। যে বলা হয়েছিল যে বাংলাদেশি যে কর্মী ভাইরা এখানে আছেন তারা সংখ্যায় অন্যান্য দেশের চেয়ে বেশি হয়েছে, এটা ব্যালেন্স করার জন্য তারা বন্ধ করে রেখেছেন। এটা কিন্তু আসলে এটার ফ্যাক্টটা কতখানি সত্যি সেটা কিন্তু এখন আমরা, তাদের বক্তব্য যে তাদের সরকারের ইউএই সরকারের এটা কি কোনো তারা কোনো স্টেটমেন্টে বলেছিল বা দিয়েছিল? তারা যখন এই জিনিসটা আমাদেরকে যখন সিজ করা হলো, মানে ভিসা কমিয়ে দেওয়া হলো বা বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু এই কথাটা তারা বলেছিল যে এটা কি তারা কোনো লিখিতভাবে জানিয়েছিল? এটা কোনো অফিশিয়াল কোনো ভাষণ না, এরকম কোনো লিখিত কিছু নাই আমাদের কাউকে জানানো। তারা বলেছে যে আমরা এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এটা করেছি। তো সেটা ১ বছর পেরিয়ে গেছে এবং আরো যেটা হচ্ছে যে ওদের কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ নেই, তারা কিন্তু প্রচুর তাদের লোক লাগবে এবং তারা নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া থেকে লোক নিয়ে যাচ্ছে, নিচ্ছে তারা। তার মানে তাদের মার্কেট ইজ ওপেন। আমি যেটা মনে করি সেখানে যেটা আমাদের ডিজি মহোদয় বলেছেন যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এই প্রচেষ্টাটা আমি মনে করি আরেকটু বাড়ানো দরকার। যেমন আরেকটা জিনিস বলা ছিল যে আমরা প্রতি কোয়ার্টারলি বসবো, কিন্তু আনফর্চুনেটলি গত ১ বছরে আমাদের সেরকম কোনো কোয়ার্টারলি কোনো মিটিং হয়নি। তার মানে দেয়ার ইজ এ কমিউনিকেশন গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, প্রতীয়মান হচ্ছে। এই জায়গাটা আমাদের আসলে কাজ করার বিষয়। আমরা আশা করব আমাদের ফরেন মিনিস্ট্রি লেভেল থেকে এবং আমাদের মন্ত্রণালয় লেভেল থেকে এই ব্যাপারে আরেকটু উদ্যোগী হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা যারা এই ট্রেডে আছি আমরা অলওয়েজ প্রস্তুত আছি সরকারকে সহযোগিতা করার জন্য। এবং আমরা সেইভাবে, আমি যেটা মনে করি আমরা যদি সম্মিলিতভাবে এই কাজটা করি সবাই মিলে, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা খুব তাড়াতাড়ি মার্কেটটা খুলতে পারবো। কারণ এই মার্কেটটা একটা বড় মার্কেট, এখানে অলমোস্ট মাসে প্রায় আমাদের
20 থেকে 30,000 কর্মী এই মার্কেটে যায়। যায়। সো এটা এমন একটা মার্কেট যেটা আমাদের কর্মীরা ওখানে কিন্তু কম্পারেটিভলি অন্যান্য জায়গার চেয়ে ভালোও থাকে। সো আমাদের এই আসলে এই জিনিসটা নজর ইমিডিয়েটলি দেওয়া উচিত। না হলে ধন্যবাদ জনাব নোমান, আমি আপনার ফিরে আসবো। মিস সুলতানা, আপনার কি মনে হয় যে আপনার কাছে কি তথ্য রয়েছে আপনার প্রতিষ্ঠান থেকে এই বিষয়গুলো আপনারা আসলে গবেষণা করে এটা থাকেন? হচ্ছে মানে ইউএই না, আমরা ওভারঅল আমাদের যেটা দেখেছি যে হ্যাঁ আমরা 2012 থেকে 2013-তে আরো কমে এসছে। হ্যাঁ। আর ইউএই একটা বড় মার্কেট, market ইউএই এর আমাদের। যে টোটাল রিক্রুটমেন্ট সহ ওখানকার যে ম্যানেজমেন্ট এবং মানে ওখানকার মিনিস্ট্রির যে রোল, আমরা কিন্তু জানি যে ইউএই খুব রেসপন্সিবল একটা কান্ট্রি লোক নিয়ে এবং ওখানে তাদের সিস্টেমেটিক্যালি তাদেরকে ইউজ করার ক্ষেত্রে। এখন এই জায়গাটা একটা হয় যে একটা স্টেটমেন্ট একটা গভর্নমেন্ট হঠাৎ যদি কোনোভাবে চলে বসে, ওইটা আসলে আমরা যাতে আমাদের কাছে এক্সিকিউট হলে আমরা লুজার হচ্ছি। সো আমরা এই জায়গাটা আসলে ফাইট করার মতো আসলে নেগোসিয়েশন, এখানে ফাইট বলতে হচ্ছে অবশ্যই, এবং সেখানে সরকার এখানে সরকারের পর্যায়ে কথা বলতে সরকারের হবে। পর্যায়ে কথা বলে, এবং সরকারের পর্যায়ে কথা বলার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালও কিন্তু ইস্যু আসলে বের হয়ে আসে। আমি একটু রেফারেন্সে যাই, আমি আগের বছর দুবাইয়ে লেবার মিনিস্ট্রি একটা ইনভাইটেশনে গিয়েছিলাম। সেখানে ওরা পার্সোনালি যখন আলোচনা করছে, ওরা বলছে যে দেখো তোমাদের দেশ থেকে আমরা আসলে লোক নিতে চাই দুটো কারণ, একটা হচ্ছে তোমরা আসলে পরিশ্রমী, আর একটা হচ্ছে মুসলিম দেশ, আমরা আনতে চাই। কিন্তু কিছু কিছু কজ বলেছে যে এই প্রবলেমগুলো ঘটে, তোমরা যখন পাঠাও তুমি এই জায়গাগুলো আসলে মানে অ্যাড্রেস করো। Address করতে হ্যাঁ, হবে। আমাকে হয়তো বাইলেটারালি উনি এই জায়গার ইস্যুটা বলেছেন, হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই বাইলেটারি এইরকম ছোট ছোট ইস্যু হয়তো থেকে গেছে, যেগুলো অনেক সময় হয় ফর্মাল মিটিংয়ে ওইভাবে না বেরোয় আসলেও আলাদাভাবে বসে অনেক কিছু আইডেন্টিফাই ছোট ছোট করে meeting, হচ্ছে হ্যাঁ, আমাদের প্রথম প্রবলেম ইউএই মার্কেটটা আমরা যেতে চাই, ঢুকতে চাই, কারণ ওখানে এন্ট্রান্সটা আসলে আমাদের জন্য আর টোটাল বিষয়গুলো আসলে অনেক সাপোর্টিভ বাংলাদেশের শ্রমিকদের জন্য। সেই জায়গাটা এই মার্কেটের জন্য আমরা গভর্নমেন্ট পর্যায়ে আমার মনে হয় আরো স্ট্রং একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন এনজিও রয়েছেন, যারা এই বিষয়ে কাজ করে থাকেন, মাইগ্রেশন নিয়ে কাজ করে থাকেন, আপনাদের থেকে কোনো পরামর্শ বা আপনাদের কোনো ডেলিগেশন কখনো বা কোনো রিপোর্ট পাঠিয়েছেন কিনা মন্ত্রণালয় বা যোগাযোগ করার চেষ্টা আলাদাভাবে করেছেন? আসলে ওইভাবে যদি বলেন যে যখন গভর্নমেন্ট আমাদেরকে হয়তো কোনো সময় ডেকে যখন বসে, সেই সময় ছাড়া ইনফর্মালি বা আলাদাভাবে কিন্তু একদম স্পেসিফিক ইস্যু নিয়ে বলার খুব স্কোপ আমাদের কম। তবে আমরা যখন ইয়ার শেষে যখন আমরা আমাদের প্রেস কনফারেন্সটা করছি, তখন আমরা ওভারঅল টোটাল ইস্যুগুলো আমরা আসলে কিন্তু ফোকাস করছি টোটাল ধরেন প্রত্যেকটা সেক্টরের জন্য, গভর্নমেন্ট সহ শুরু করে পলিসি মেকার্স থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমরা ফর্মালি এটা প্রেজেন্ট করছি যে সারা বছরে এই জায়গায় ওই জায়গাটা আমাদের একটা সাজেশন থাকে। কিন্তু আপনি তো বলেন যে ইন্ডিভিজুয়ালি একদম প্রত্যেকটা ইস্যু ধরে ধরে আমরা যে সবসময় এটা করছি, ব্যাপারটা আসলে তা না। নয়। হ্যাঁ, এটা ধন্যবাদ মিস সুলতানা। জনাব নোমান, আপনারা একটু বড় স্টেক হোল্ডার সরকারের এই কাজে, আপনি বলছেন যে আপনার সাথে বোধহয় সরকারি পর্যায়ে কোয়ার্টারলি বসার কথা, সেটা হচ্ছে না। আমাদের সাথে না, যেটা হয়েছে যে ওইখানকার একটা জয়েন্ট কমিটি আছে, যেটা হলো ইউএইর সাথে আমাদের গভর্নমেন্টের। আচ্ছা। সেই মিটিংটা কিন্তু গত এক বছরেও আমাদের এই রেগুলার মিটিং, যেটা কারণ হয় যে আপা যে কথাগুলো বললেন, দিস ইজ দ্য রিয়ালিটি, বিকজ আপনি কাজ করতে গেলে প্রবলেম থাকবে, দ্যাটস দেয়ার। এখন যদি আমার দুই গভর্নমেন্টের সাথে আমার যদি লিয়াজোটা ভালো থাকে এবং ওই যেভাবে আমাদের জয়েন্ট কমিটিগুলো মিটিংগুলো আছে সেগুলো যদি কন্টিনিউয়াসলি হয়, তাহলে কিন্তু ওই মিটিংগুলোতে এই যে ছোট ছোট প্রবলেমগুলো তুলে আসে, এবং আমরা তখন যেগুলোর সাথে সাথে অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আজকে এই পর্যায়ে আমরা আসছি না। তো প্রবলেমটা হয়ে গেছে, আমাদের এই নেগোসিয়েশন টেবিলটা আরো স্ট্রং হতে হবে, এবং যেহেতু তারা অন্য সব দেশ থেকে লোক নিচ্ছে, তার মানে দেয়ার ইজ এ ডিমান্ড, দেয়ার ইজ এ ডিমান্ড, পিপল আর কামিং ফ্রম দি আদার সাইড, তো ওয়াই নট ফ্রম বাংলাদেশ? আর বাংলাদেশকে যদি সেই আইডেন্টিফাই করা যায় কি কি রিজনের জন্য উই আর নট অ্যালাউড, সো উই শুড অ্যাড্রেস দোজ প্রবলেম। আমরা যদি সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারি, তাহলে আমার লোক কেন যাবে না? কিন্তু কেন সরকারের দিক থেকে আপনারা তো দেখছেন না, কোনো মুভ দেখছেন না, তাদের কোনো উদ্যোগ দেখছেন না? আপনারা নিজেরা উদ্যোগী সরকারের সাথে কখন কথা বলেছেন আমরা বাইরের পক্ষ থেকে? অন্তত ধন্যবাদ। আমরা কিন্তু সবসময়ের জন্য প্রস্তুত আমরা কথা বলার জন্য, বিকজ আমাদের তো আমাদের রেগুলেটরি বডি হলো আমার মন্ত্রণালয়। অবশ্যই। সো আমার যত কাজ আমাকে তো আমার মন্ত্রণালয়কে নিয়েই করতে হবে, আমি মন্ত্রণালয়ের বাইরে কেউ নাই, মন্ত্রণালয়ের আন্ডারে আমরা লাইসেন্স প্রাপ্ত। তো সেই ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য দাঁড়িয়ে আছি। আমাদেরকে যদি মন্ত্রণালয় বলে যে ইয়েস তোমরা এইভাবে আসো, এইভাবে কাজ করো, উই আর দেয়ার। কারণ আমরা চাচ্ছিটা কি, আমরা সবাই মিলে যদি কাজ করি, ইট ইজ এ ন্যাশনাল বিল্ডিং। কারণ একা গভর্নমেন্টের পক্ষে কোনো কাজ করা সম্ভব না, আর আমার পক্ষেও সম্ভব না। সুতরাং আমাদের উচিত সবাই মিলে, আমাদের যদি ডিফারেন্সেস কিছু থেকে থাকে, উই শুড টক, আমরা সেগুলো সর্ট আউট করে উই শুড মুভ অন। ধন্যবাদ জনাব নোমান। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমার কথা বলবো। ধন্যবাদ। সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাদমগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি সংযুক্ত আরব আমিরাত জনশক্তি রপ্তানি নিয়ে। এ নিয়ে আমার সাথে কথা বলছেন সাদিয়া ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান এবং রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বা রামরুর প্রোগ্রাম ম্যানেজার মেরিনা সুলতানা। মিস সুলতানা এবং জনাব নোমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একবার। হ্যাঁ মিস সুলতানা, আপনার কাছে প্রশ্ন যে সরকার সম্প্রতি যে বলেছেন যে তারা ডাটাবেস তৈরি করেছে সম্প্রতি, যেটা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য, এবং বলা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যখন লোকগুলো পাঠানো হবে ওই ডাটাবেস থেকে যেন পাঠানো হয়। আপনার কাছে কি এটা যৌক্তিক মনে হচ্ছে যেটা বা কার্যকর? মানে একটা হচ্ছে যে মালয়েশিয়া এক্সেপশনাল একটা কেসে ওটা স্টার্ট করা হয়েছে, সেটা আমরা মানে আমার মনে হয় প্রত্যেকে এটা সাপোর্ট দিয়েছে, কারণ একটা বড় কারণ ছিল মাইগ্রেশন কস্ট কমানো, এবং মাইগ্রেশন কস্ট কমানোর জায়গায় এটা একটা বড় রেশনাল হিসেবে এসছে যে না, আমি এইভাবে পাঠালে একটা হচ্ছে যে আপনার ওই প্রতারণার জায়গাটা ঘটবে না এবং আমি এই কস্টের মধ্যে পাঠাতে পারবো। অনলাইনে এই সিস্টেমটাকে আমরা বরাবরই আসলে গভর্নমেন্টকে আসলে আমরাও পার্সু করেছি যে হ্যাঁ অনলাইনের মাধ্যমে যেন হয়, কিন্তু যখন অন্য অন্য মার্কেটের ডিমান্ড আর মালয়েশিয়ার এই ডিমান্ড, কিন্তু আমি শুরু থেকে এর আগেও বলেছি ডিমান্ড কখনোই এক না, কারণ মালয়েশিয়ার ওই টোটাল এটাই ঘটে হচ্ছে রেজিস্ট্রেশনটাই ঘটে হচ্ছে প্ল্যান্টেশনকে কেন্দ্র করে, এবং প্ল্যান্টেশনের জায়গায় কিন্তু একদম স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস ওদের ছিল, সেটা হয়তো আরেকটা মার্কেটের জন্য নাও হতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তো গভর্নমেন্ট এটা স্টার্ট করেছে। ধন্যবাদ। আমি দেখি আমাদের বেশ কিছু দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, এসএমএস পাঠিয়েছেন। আরিফ উনি বলছেন, আমি প্রশ্নগুলো একসাথে নিয়ে নেই, পরে চলে যাবো আমরা। আরিফ বলছেন যে ইউএই ভিসা কবে চালু হবে? মোহাম্মদ নাজিম উনি চাঁপাইনবাবগঞ্জে বলছেন যে মালয়েশিয়ার G2G সম্পর্কে একটু আমাদের খবর বলেন, আমরা কিছু জানি না, তারা কবে লোক যাবে। মামুন নাটোর থেকে বলছেন যে মালয়েশিয়া এবং দুবাইয়ে লোক যাওয়ার আসলে কোনো সামনে সম্ভাবনা আছে কিনা। আর বিনা বলছেন যে ইউএই ভিসা কবে খুলবে, উনিও জানেন না কিছু। আর মোহাম্মদ দিদার বলছেন যে ভিসা যদি শুরু হয় তাহলে কখন মানুষ যেতে পারবে যে দেশে। জনাব নোমান, আপনি প্রশ্নগুলো একসাথে যদি একটু উত্তর দিয়ে তারপর আমরা আলোচনায় আসতাম। ধন্যবাদ। আসলে সবাই একটি প্রশ্ন যে একটা জিনিস দেখেন, আমাদের যে জনসংখ্যা আমাদের এবং আনএমপ্লয়মেন্টের যে অবস্থাটা, সেই অবস্থাটা আমি যদি হিসাব করি রাফলি, আমার প্রতি বছর প্রায় 18 থেকে 20 লক্ষ লোক যুবক তারা এই মানে এমপ্লয়মেন্টের খাতায় চলে আসে। এখন আমি যদি তাদেরকে ডিসপাস না করতে পারি, কারণ আমার তো লোকাল এমপ্লয়মেন্ট নাই, তাহলে ডিসপাস না করতে পারলে প্রতি বছর কিন্তু এটা জমা হচ্ছে। তো সেই হিসাবে আমার অ্যাভারেজ একটা হিসাব থাকা উচিত যে 10 থেকে 12 লক্ষ লোক আমাকে কিন্তু প্রতি বছর ডিসপাস করতে হবে, তাহলে কিন্তু আমার এই জায়গাটায় এসে আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু সেখানে আপনি দেখছেন যে আমাদের কিন্তু যদি আমরা হিসাব করে দেখি, আমাদের কিন্তু কন্টিনিউয়াস মার্কেটগুলো সবগুলো কিন্তু আপাতত বন্ধ বলা যায়। বন্ধ মিনস এগুলো 5%, 10% open, 15% open, but it cannot be, we cannot say it is open unless until it is 80 to 100%. এখন 100টা ভিসার মধ্যে আমাকে দেওয়া হলো বাংলাদেশের জন্য 5টা ভিসা, আপনি তো এটা ওপেন বলতে পারেন না। একটা প্রজেক্টে 100 লোক লাগবে, সেখানে 3টা লোক বাংলাদেশ থেকে আসবে, তো এটা তো হতে পারে। আমি যদি প্রশ্ন আসে যেটা আমরা মিস সুলতানার কাছে শুনছিলাম যে ডেটাবেজের কথা, যেখানে সরকার বলা হচ্ছে যে ডেটাবেজ তৈরি হয়েছে সেখান থেকেই লোক নিতে হবে, এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা আসলে ওভারঅল ইম্প্যাক্ট কতখানি পড়বে আমাদের জনশক্তি রপ্তানির কথাই বলি? ওয়েল, এই ডাটাবেসটা ইটস এ গুড প্লয়, আমি বলবো না যে এটা একটা ভালো জিনিস। এটা হলো মানুষকে ডাইরেক্ট কমিউনিকেশন করে দেওয়া উইথ দি রিক্রুটিং এজেন্সি অ্যান্ড দি এমপ্লয়ি অ্যান্ড দি এজেন্সি। তো সেই ক্ষেত্রে ডাটাবেসটার কিছু পদ্ধতি থাকা উচিত, যেমন আপনার যেটা বলেছেন যে এটা একটা কন্টিনিউয়াস চলমান প্রক্রিয়া, ডাটাবেস কন্টিনিউয়াসলি অন থাকতে পারবে। বিকজ এখন যেটা বলা হচ্ছে যে আমি 2 বছর ডাটাবেস এই প্লয়ের মধ্যে আমি এই টাইমের মধ্যে না, ফ্রেমের মধ্যে না করলে নেক্সট 2 ইয়ার্স আমি করতে পারবো না। এখন নেক্সট 2 বছরের মধ্যে যদি কেউ যেতে চান তখন সে কি করবেন? তাহলে এই জিনিসটা এইভাবে না করে ডাটাবেসের আরও কিছু দরকার, যেমন ডাটাবেসের আরও সমৃদ্ধশালী করা দরকার। যেমন ডাটাবেসে যে লোকটা আসছে প্রথমেই তার যদি পাসপোর্ট না থাকে, তার ডাটাবেজে আসার কোনো যুক্তি নেই। কারণ আমি যখন ওই ভদ্রলোক বা মেয়ে বা ছেলে যাকে আমি ডাটাবেস থেকে গ্রহণ করলাম, তার যদি পাসপোর্ট না থাকে আমি তার কোনো কাজই করতে পারবো না, এবং তাকে সিলেকশনের পরে যদি আমি পাঠিয়ে দিই 1.5 থেকে 2 মাস লেগে যায় পাসপোর্ট করতে, ততক্ষণ আমার প্রজেক্ট থাকে না। সুতরাং এটা যদি বলে দেওয়া হয় যে যারা বিদেশে যাবে এবং যাদের বৈধ পাসপোর্ট আছে তারাই শুধু ডাটাবেজে অ্যাপ্লাই করো, এবং ডাটাবেসটা 2 বছরের জন্য না। একটা হতে পারে যে ডাটাবেস আপনি একটা টাইম ফ্রেমে দিলেন, আবার 3 মাস 4 মাস একটা কোয়ার্টারলি গ্যাপ দিলেন, দেন ইট ক্যান বি ওপেন অ্যাগেন, এইভাবে হতে পারে। আর আরও কিছু তথ্য সমৃদ্ধ করা উচিত যাতে আমরা
সব ক্যাটাগরির লোক ওখানে পায়। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, এটাকে আরো সমৃদ্ধশালী করা দরকার। মিস সুলতান, আমাদের হাতে সময় খুবই কম, আপনার আর কোনো পরামর্শ আছে কিনা যদি আমরা আমি মানে আবারও এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের জায়গা থেকে বলি যে এটা আসলে একটা কম্বাইন্ড একটা প্রসেস, এবং কম্বাইন্ড প্রসেসটার মধ্যে আসলে প্রত্যেকটা সেক্টরে যারা আছেন এবং গভর্নমেন্ট, আমার মনে হয় যতগুলো ইস্যু উনি গভর্নমেন্ট ফেস করছেন এখন রিসিভ করছেন, সমস্ত একসাথে জায়গা সবার থেকে কথা হবে, শেয়ার এবং যারা করা, সকল আলোচনা stakeholder করা, কাছ থেকে কথা বলা আইডেন্টিফাই করা এবং সলিউশনে যেতে হবে, কারণ আমাদের মার্কেট ওপেন করা খুবই জরুরি, কারণ এটা হচ্ছে মাইগ্রেন্টসদের ডিমান্ড এবং আমরা জানি এটা ওভারঅল। আপনার সাথে খুবই সংক্ষেপে। একটু অ্যাড করবো, সেটা হলো যে ডাটাবেজে আরেকটা প্রবলেম আছে, যেটা হলো যে আমরা ডাটাবেস তখনই অ্যাক্টিভ হবে যখন আমার মাইগ্রেশন কস্টটাকে আমি সাস্টেনেবল, মানে অ্যাকসেপ্টেবল টু অল, এটা না করা পর্যন্ত ডাটাবেস অল ইনক্লুডিং যারা আপনারা এজেন্ট রয়েছেন রাইট আমরা যদি অ্যাকসেপ্টেবল হয়, যেমন আমরা ফিমেল মাইগ্রেশনে করছি, আমরা ডাটাবেস থেকে নিয়ে করছি, এবং আমাদের প্রবলেম হচ্ছে না বিকজ গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে অ্যামাউন্টটা ফিক্স করে দিয়েছেন সেখানে আমি আপনাদের সাস্টেইন জন্য করতে viable, পারছি, আপনারা ভাইবল, আমরা কিন্তু ডাটাবেস থেকে করতে পারছি। আমরা যদি ছেলেদের ক্ষেত্রেও ডাটাবেসটা করে এবং সেইভাবে যদি একটা ফরমেশন আনতে পারি, দৃঢ় বিশ্বাস যে এই জায়গাটা আমি কোনো একটু আপত্তি অ্যাড থাকার করতে কোনো যাই যে রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রে যে দেখেন মাইগ্রেশন কস্টটা আমাদের খুবই বড় একটা কনসার্ন, সেই জায়গাটা যেন সত্যি সত্যি মানে বাইরে এবং রিক্রুটিং এজেন্সি যেন সেই পজিটিভ এটা নিয়ে আসে যে হ্যাঁ মাইগ্রেশন কস্টটা কমবে। assure করছি আপনাকে, ধন্যবাদ এই মিস অনুষ্ঠানের সুলতানা, ধন্যবাদ মাধ্যমে। জনাব নোমান, আপনাদেরকে আমাদের সময় স্বল্পদিন আজকে শেষ করতে হচ্ছে। Thank you very much. ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।